হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে রয়েছে তিনটি ঘটনা আছে। তিনটি ঘটনায় বেশ ভয়ের, আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। এবং কে কোথা থেকে শুনছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আজকের যে প্রথম ঘটনাটি আছে বেশ অদ্ভুত, এবং পরের যে দুটো ঘটনা আছে সেটাও বেশ ভয়ের। আমি চলে যাব আজকের প্রথম ঘটনায়। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। আজ আমি তোমাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার এক বন্ধু ঋষিকেশের কাছ থেকে শোনা। তার পরিবারের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা বেশ ভয়ঙ্কর। ভালো লাগলে অবশ্যই শুনিও। আমার বন্ধুর বয়স তখন 15। ওদের পাকা বাড়ি, কিন্তু সামনে উঠোনের দিকে পাশাপাশি দুটোই মাটির ঘর আছে। সেই মাটির ঘরগুলোতে কেউ থাকে না, শুধু কিছু জিনিসপত্র রাখা থাকতো। পাকা বাড়ির ভেতরে 3টি ঘর আছে, আর 3টি ঘরের মাঝে একটু ফাঁকা অংশ আছে। ওই 3টি ঘরের মধ্যে একটিতে আমার বন্ধুর ভাই এবং বন্ধুর বড় মা থাকতো, আর পাশের ঘরে বন্ধুর মা বাবা আর একটি দাদা সেখানে থাকতো। আমার বন্ধুরা সেই ঘরে থাকতো। সেই ঘরে কিছুদিন ধরে এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করা গেল। ওরা রোজ সকাল বিকাল ভুল, ভোরের দিকের সময়টা করে ঘুম থেকে উঠে দেখত কেউ ওই ঘরের সামনে কেউ যেন হাতের ছাপ দিয়ে রাখছে। প্রথম দিকে সেই ঘটনাটা অতটাও গুরুত্ব দেওয়া হয়নি। বাড়ির কেউই ওই ঘটনাটাকে অতটা আমল দেয়নি। কিন্তু পরে যখন ঘটনাটা প্রায় প্রতিদিন হতে শুরু হলো, তখন বাড়ির সবাইকে জিজ্ঞাসা করা হলো যে কে এমনটা করছে। তখন সবাই বলল কেউই জানে না এই ব্যাপারে। এই ব্যাপারটা একটু চিন্তার বিষয় হলেও তখন এটাকেও গুরুত্ব দেওয়া হলো না। কিছুদিন এরকম করেই চলে গেল। তারপর হঠাৎ একদিন বাড়ির সকল সদস্যের মনে হতে শুরু করলো কেউ একটা তাদের সবাইকে নজরে রাখছে। এটাকেও তারা মনের ভুল ভেবে উড়িয়ে দিলেও এর পরের ঘটনাটা বেশ ভয়ের। এর মধ্যে বন্ধু দাদা একদিন সন্ধ্যা সময়টা করে ছাদে জামা তুলতে গিয়ে দেখল কেউ একটা ছাদের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হাঁটাহাঁটি করছে। দাদা তো দেখে ভাবলো হয়তো কেউ ছাদে উঠেছে। এইভাবে জিজ্ঞাসা করলো, কি গো, সন্ধে হলো তো, ছাদে যখন এসেছো জামাগুলো তুলে নিয়ে যেতে পারোনি? তখন সেই কালো ছায়ার মতো জিনিসটা হাওয়ায় মিলিয়ে গেল। দাদা চেঁচিয়ে বাড়ির সকলকে ডাকলো, কিন্তু কেউ এসে সেরকম কিছু আর দেখতে পেল না। এইসব উপদ্রব হতে দেখে বন্ধুর বাড়ির সবাই চিন্তিত হয়ে পড়ল। পরে এক তান্ত্রিককে ডাকা হয়। তান্ত্রিক এসে চারিদিক দেখে বললেন যে এই বাড়িতে এক অশরীরী আছে। সেই তান্ত্রিক বাড়িতে একদিন রাতে হোমযজ্ঞ করলেন এবং বললেন আর কোনো ভয় নেই, অশরীরীকে তিনি তাড়িয়ে দিয়েছেন। এবার থেকে বাড়িতে সবাই নিশ্চিন্তে থাকতে পারে। তান্ত্রিকটি চলে যাওয়ার পর সবাই স্বাভাবিকভাবেই থাকতে শুরু করলো। কিন্তু ঘটনাটি পরের দিন রাত থেকেই শুরু হয়। রাতে সবাই যখন যে যার ঘরে ঘুমাচ্ছে, তখন সবার ঘরে কেউ যেন খুব জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে। আমার বন্ধু দরজা খুলে দেখল কেউ নেই। একে একে সবাই ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো কে দরজা ধাক্কা দিচ্ছিল। সবাই বলল কেউই দরজা ধাক্কা দেয়নি, কিন্তু সবার ঘরেই দরজা ধাক্কা দেওয়া হয়েছে। সবারই প্রশ্ন, এটা করল কে? এইসব প্রশ্নের উত্তর নিয়ে সবাই যখন ব্যস্ত, তখন হঠাৎই আমার বন্ধু দেখল কেউ ইটের টুকরো দূর থেকে ছুটছে। তাদের লক্ষ্য করে দেখা গেল আবার একটা কালো ছায়া সরে গেল। এইসব দেখে সবাই তো খুব চিন্তিত। তান্ত্রিককে বলে গেলেন আর কোনো ভয় নেই, তাহলে এগুলো কি হচ্ছে? সবাই কথা বলাবলি করে একটা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্তটা হলো এই যে তারা আর কাউকে দরজা খুলবে না, আর কারো যদি একান্তই দরকার হয় তবে সবাই ফোন করে ডাকবে, আর কেউ একা ঘুমাবে না। আর তখন প্রায় সবার ঘরেই ফোন ছিল।
তারপর যে যার ঘরে চলে গেল। তারপর বেশ কিছুক্ষণ পর শোনা গেল ছাদের ওপরে কেউ হাঁটা চলা করছে। কেউ দরজা খুলল না, সেখানে যাওয়াও হলো না। এইভাবে চলার পর কিছুক্ষণ চলাফেরা হঠাৎই থেমে গেল। আমার বন্ধু এইসব ভুলে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ ঘুমানোর পর ওর মনে হলো যে ওকে কেউ বাইরে থেকে ডাকছে। ঘুম ভাঙাতে ভাবলো হয়তো স্বপ্ন দেখেছে, হয়তো কারোর যা সব অলৌকিক ঘটনা ঘটছে তাদের সাথে। তারপর এরকম স্বপ্ন দেখাটা অস্বাভাবিক কিছু নয়। যাই হোক, এই ভেবে সে ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে উঠল। ফিরে আসার পথে দেখল ছাদ থেকে কেউ নামছে। কালো ছায়া দেখে ভয় পেয়ে যেই ঘরে যেতে যাবে তখন একটা দমকা হাওয়া এলো আর সব কিছু বাতাসের সাথে মিলিয়ে গেল। ও ঘরে এসে আবার শোমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম আর ধরল না। শুধু ভোরের দিকে একটু চোখ লেগে গিয়েছিল। সেদিন ওদের বাড়ির সবারই সেরকম ভালো ঘুম হয়নি। সবার একটাই প্রশ্ন, তান্ত্রিক তো বলে গিয়েছিলেন আর কোনো ভয় নেই, তবে আবার কেন এত বেশি উপদ্রব হলো? পরের দিন আবার সবাই মিলে পরামর্শ করেছে আর এক তান্ত্রিক ডাকার সিদ্ধান্ত নিল। ওদের এক পরিচিত তান্ত্রিককে বন্দোবস্ত হলো। ওই তান্ত্রিক আমার বন্ধুর পাশের পাড়ার দাদা হতো। ওই তান্ত্রিক দাদাটা এবার তার সাথে আর একজন তান্ত্রিক এসে আগে পুরো বাড়িটি পর্যবেক্ষণ করে দেখল এবং পুজোর সব আয়োজন করতে যেসব জিনিস দরকার সেগুলো আনতে বলল। তান্ত্রিক দাদা বললেন যে যেই ঘরে আমার বন্ধু ওর ভাই বড়মা ঘুমাতো সেই ঘরেই প্রেতাত্মাটা থাকতো। তার পাশের ঘরেই পুজোর আয়োজন করলেন। তারা যাতে প্রেতাত্মাটা যেই ঘরে থাকতো সেই ঘরে চলে আসে, আর ওই দুটি ঘর বাদে আরেকটি পাকা ঘরকে মন্ত্র পড়ে বন্ধ করে দিলেন যাতে প্রেতটা ওই ঘরে প্রবেশ করতে না পারে। পুজো শুরু হলো। তান্ত্রিক দাদারা সবাই যে যার ঘরে পুজো হচ্ছে সেই ঘরে সবাইকে একে একে বসতে বললেন। প্রথমে বয়সে যারা বড় তারা তাই বড় মা, বাবা, মা, দাদা, বৌদিরা বসার পর আমার বন্ধু ও তার ভাই বসলো। কিন্তু ঘটনাটা সম্পূর্ণ বদলে গেল। পুজো শুরু হওয়ার কিছুক্ষণ পর প্রেতাত্মাটা এক হারিম করা শব্দ করে উঠানের দিকের মাটির ঘর দুটির মধ্যে একটাতে প্রবেশ করলো। তারপর তান্ত্রিক দাদারা যে যার মাটির ঘরে আত্মাটা প্রবেশ করলো। সিঁদুরটা ঘরে যে দুটো ঘরের একটাতে পুজো হচ্ছিল আর তার পাশের ঘরটিকে মন্ত্র পড়ে বন্ধ করে দিয়ে ওই মাটির ঘরটি পর্যবেক্ষণ করছিলেন। অন্য তান্ত্রিকটি বাড়ির সব আলো নিভিয়ে দিয়ে কুজো করে ঘুরে ঘুরে উঠানের একবারে কোণের মাটির ঘর দুটির একটির একেবারে কোণে এসে থামলেন এবং যেখানে গঙ্গার জল ছিটিয়ে সেই জায়গাটা খুঁড়তে বললেন। সেই জায়গাটা বেশ খানিকক্ষণ খোঁড়ার পর সেখান থেকে একটা ক্যারি ব্যাগের ব্যান্ডিল বেরিয়ে এলো। প্রায় 30-40টা পলিথন খোলার পর সেখান থেকে বেরিয়ে এলো একটি বাচ্চার মাথার খুলি ভাঙা অংশ, নখ, চুল, কাপড় ইত্যাদি। এইসব দেখে তান্ত্রিকটা বুঝতে পারলেন যে বাড়ির ওপরে কেউ কালো জাদু করেছিল। এবার পালা ওই আত্মাটাকে বাড়ি থেকে তাড়ানোর। বাড়ির সমস্ত ঘর বন্ধ করে শুধু যেই ঘরটিতে কালো জাদুর সামগ্রী পাওয়া গিয়েছিল সেই ঘরে গিয়ে আবার পুজোর ব্যবস্থা শুরু হলো। সবাইকে আবার আগের মতো করেই বসতে বললেন। তান্ত্রিকরা এবং তাদের মতো করেই একটা বড় কুলোতে চালের গুঁড়ো রেখে সেই কুলোটিকে ঘরের দোরগোড়ায় রেখে দিয়ে সবাই একে একে বসে পড়লেন আগের মতো করেই। বাড়ির সবচেয়ে বড় কাকু সে সবার আগে বসলো। এইভাবে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায় এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, যখন সেই তান্ত্রিকের সব ক্রিয়াকর্ম শেষ হয় তখন তারা দেখতে পায় যে একটি বাচ্চা ছেলে আমাদের সেই মাটির ঘর থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে কোথাও যেন চলে গেল। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং বলে রাখি, যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো, যদি ভালো লাগে ঘটনাগুলি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। আর যদি ভালো না লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এবং বলে রাখি, যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু ঘটনা রিচ
অনেকটাই কমে যায় এবং ঘটনা অনেকের কাছে পৌঁছায় না। তাই আমি সব সময় তোমাদের কাছে রিকোয়েস্ট করি, তোমরা যখন ঘটনা শোনো প্লিজ লাইক আর কমেন্টটা করতে ভুলো না, এবং তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। এবং তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো, অথবা তোমরা আমাকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারো। আমি ইমেল আইডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে, দ্বিতীয় ঘটনাটিও বেশ ভয়েস, তবে সে তার নাম লেখেনি। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। আজকে যে ঘটনাটি বলছি এই ঘটনাটি আমাকে বলেছেন আমার এক পিসির কাকিমার দাদুর বাবার সাথে ঘটনাটা ঘটেছিল। সুতরাং অনেক পুরনো একটি ঘটনা। ঘটনাস্থান তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশের বিক্রমপুর জেলার একটি গ্রাম। গ্রামের নামটা প্রকাশ করলাম না। ঘটনাটি এমন ছিল, পিসির কাকিমার দাদুর বাবারা ছিলেন দুই ভাই। তারা প্রায় দিঘিতে নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন। তেমনি একদিন বড় ভাই মাছ ধরছিল আর ছোট ভাই নৌকার পেছনে মাছ গুছিয়ে রাখছিল। এমন অবস্থায় হঠাৎ ছোট ভাই কোনো কারণে জলে পড়ে যায় এবং বেশ কিছু সময় পর উঠে আসেন। তারপর থেকেই বড় ভাই যত মাছ ধরে না কেন পেছন ফিরে দেখে ছোট ভাইয়ের কাছে কোনো মাছ নেই। এই দেখে বড় ভাই কিছু একটা সন্দেহ করে। বড় ভাই কিছু মন্ত্রশক্তি জানত, তাই বুঝতে পারে যে ছোট ভাইকে নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে তাদের মাকে বড় ভাই সব বলেন যে তার ছোট ছেলে আর নেই, তার বেশে তাদের ঘরে জিন এসেছে। জলে পড়ারই যখন কিছু সময় পরে সে উঠে আসে তখনই কিছু সন্দেহ হয়, কিন্তু এত মাছ উধাও হওয়ার ঘটনাতে সম্পূর্ণ বুঝতে পারেন বড় ভাই। তখন বড় ভাই তার অর্জিত মন্ত্রশক্তির বলে একটি কাঁথার মধ্যে কিছু সর্ষে নিয়ে ভালো করে বেঁধে ঘরের ওপর টিনের সাথে থাকা কাঠের সাথে বেঁধে রাখেন আর বলেন কোনোদিন যেন এই কাঁথাটা ছোট ভাইয়ের হাতে না যায়, আর এই কাঁথা তিনি তার মা ছাড়া কেউ যেন কোনোদিনও জানতে না পারে। এরপর থেকে দিন যায় বছর যায়, সেই জিন ছোট ভাইয়ের রূপে তাদের সাথেই থাকতে লাগলো। সে সারাদিন ঘুমাতো আর রাতে হলেই কাজ করত। যেমন বিঘার পর বিঘা জমির পাট করত, সেই পাট জলে পচাতো, রাতারাতি জমি কুপিয়ে আলু লাগাতো। প্রমাণস্বরূপ আজ বর্তমান আছে সেই অঞ্চলে এক রাতে কাটা একটি পুকুর, যে যাই জিনরূপে ছোট ভাই কেটেছিল, যাই অঞ্চলে ভূত পুকুরের নামে পরিচিত। এমন করে দুই ভাইয়ের বিয়ে হয়। সেই জিনের ঘরে একটি ছেলে হয়, কিন্তু সেই ছেলে ছিল ভয়ঙ্কর কালো বর্ণের, কোকড়ানো চুল এবং স্বার্থবান। স্বাভাবিকের থেকে একটু আলাদাই ছিল রূপের দিক থেকে। এই দুই ভাই কোনোদিনও কোথাও বেড়াতে যেত না। বড় ভাই সব সময় আতঙ্কে থাকতো যদি সেই কাঁথা কোনোভাবে জিনের হাতে চলে আসে। কিন্তু একদিন বড় ভাই এক প্রকার জোর করে তাই জামাই তার বাড়ি নিয়ে আসে। তখন বড় ভাই বলে, আমাকে নিয়ে যাচ্ছ জামাই, আজ কিছু একটা অঘটন হয়ে যাবে। বড় ভাই চলে যাওয়া মাত্রই সেই জিনরূপের ছোট ভাই প্রচণ্ড জ্বরে কাঁপতে থাকে। তার স্ত্রী ঘরের সব কাঁথা কম্বল গায়ে দিয়ে ওই কাঁপুনি কমাতে পারছিল না। তখন সেই জিন বলে, ওই ওপরের কাঁথাটাকে এনে দে, এত শীত সহ্য হচ্ছে না যে। স্ত্রী সেই কাঁথার কথা না জানায় সে সেই কাঁথা তার গায়ে দেয়। অমনি সেই জিন নিজের অতিকায় ভয়ঙ্কর রূপে অপবিত হয় এবং অট্টহাসি হেসে তার ভয়ঙ্কর রূপ নিয়ে তার বিশাল পা দিয়ে বাড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে থাকা তাল গাছের মাথায় পা দিয়ে চলে যায়। ওই দেখে তার স্ত্রী বিকট এক চিৎকার দিয়ে বলে, আমি এতদিন কার সাথে সংসার করলাম, এবং তারপর তিনি আর কোনোদিন কথা বলতে পারেনি। এটাই ছিল ঘটনা। আজকের কিন্তু প্রথম এবং দ্বিতীয় ঘটনা দুটোই কিন্তু বেশ অন্যরকম ছিল, এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এবং বলে রাখি, তোমরা যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে,
ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে আমাকে ঘটনা লিখতে পারো। এবং একটা কথা বলে রাখি, গল্প কথা কিন্তু কখনো কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নিই। আশা করব গল্প কথা পরিবারের যত সদস্যরা আছো তারাও কিন্তু এই ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই কিন্তু গ্রহণ করবে। এবং বলে রাখি, কারোর মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্ন কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেব। এবং কারো যদি ঘটনা শুনতে কোনো রকম প্রবলেম হয় বা কোনো রকম অসুবিধা হচ্ছে, সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও। কারণ তোমরা যদি আমাকে কমেন্ট বক্সে লিখে না জানাও তাহলে কিন্তু আমার পক্ষে সেটা জানা সম্ভব নয়। তাই আমি সব সময় কিন্তু এটাই বলি। এবং আজকে যে তৃতীয় ঘটনাটি আছে সেটাও কিন্তু বেশ অদ্ভুত। তবে তৃতীয় ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা দুটি ঘটনা অলরেডি শুনে ফেলেছো, লাইক করে দাও, কমেন্ট করে দাও। কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে কিন্তু ঘটনার রিচ অনেকটাই কমে যায় এবং পরবর্তীকালে যে ঘটনাগুলি পোস্ট করা হয় সেগুলো অনেকের কাছেই পৌঁছায় না। তাই আমি সব সময় রিকোয়েস্ট করি তোমাদের কাছে, তোমাদের যদি ঘটনা ভালো লাগে প্লিজ লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায়, মানে আজকের লাস্ট ঘটনায়। বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের। আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে সেটাও ভয়ের ছিল, প্রথম ঘটনাটিও বেশ ভয়ের ছিল। আজকে যে তৃতীয় ঘটনাটি আছে সেটাও কিন্তু বেশ ভয়ের। কলকাতার একটি হাসপাতালের ঘটনা। আমরা জানি হাসপাতালের ঘটনা কিন্তু বেশ ভয়ের হয়। চলে যাচ্ছি ঘটনাটিতে। ঘটনাটি যেভাবে আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আজ যে হাসপাতালের ঘটনা আমার জেঠুর মেয়ের সাথে হওয়া শোনা একটি ঘটনা। আজ বলবো আমার জেঠুর মেয়ে মানে আমার দিদি, আমার থেকে 1.5 বছরের বড়। এই বছর নার্সিং ট্রেনিং নিয়ে কলকাতা শ্যামবাজার নামে একটি হাসপাতালে চাকরি পেয়েছে। ঘটনাক্রমে হাসপাতালের নাম বলা বারণ। হ্যাঁ, এটা 2023 মার্চের ঘটনা। যথারীতি ও যখন প্রথম দিন ডিউটি জয়েন্ট করে, বলে রাখা ভালো ও ছিল নাইট ডিউটি, তাহলে বোঝো কি হতে পারে। প্রথম নাইট ডিউটি যখন ও করে তখন বলা হয়েছিল একটা ডেড বডির পার্ট চেক করা। যথারীতি ওর সাথে অনেক নার্স ছিল। প্রথম অভিজ্ঞতা, একটু তো ভয় লাগছিল। সাথে স্যার ছিলেন, তো ডেড বডি চাপা দেওয়া ছিল। যখন চাপাটা খুলল, ভয় তো ওখানেই অজ্ঞান হবে। ডেড বডিটা ছিল একজন বয়স্ক মহিলার। বিচ্ছিরি, যেন মনে হচ্ছে পুরো পুড়ে গেছে শরীরটা, কিচ্ছু নেই, সাদা চুল এলোমেলো হয়ে আছে। যথারীতি বলা হয়েছিল লাশটাকে ধরে তুলে চেক করা। সে তো কিছুতেই আর সম্ভব হচ্ছিল না। স্যার বললেন একটু স্টাডিওজু স্যারের বলাতে সবাই কোনো রকম কাজটা সম্পূর্ণ করলো। প্রথম দিনের ডিউটি শেষ হয়ে বাড়ি ফিরে এসে ধুম জ্বর হওয়ায় বাতাস লেগে গেছিল। সেদিন রাতেই দিদির বাড়িতে ঘটল এক ভৌতিক ঘটনা। রাত্রেবেলা যখন সবাই ঘুমাচ্ছে, চোখ খুলে যা দেখলো দিদি, তা দেখার জন্য প্রস্তুত ছিল না। দেখল যে পুড়ে যাওয়া সেই বয়স্ক মহিলা সাদা খোলা এলোমেলো চুল নিয়ে দাঁড়িয়ে হাত দুটো বাড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। বলা ভালো, যখন সেই লাশটি ছুঁয়েছিল তখনই হাওয়া লেগে গেছিল আর পেছন পেছন ওই আত্মা দিদির সাথে এসেছিল। বিশ্বাস করো, আমি লাইফে অফ করে তোমায় ঘটনা লিখছি। ঘটনাটি এখানে যদি শেষ হতো তাহলে হয়তো ভালো হতো, কিন্তু এরপরই ঘটে দিদির সাথে আর এক ভয়ঙ্কর ঘটনা। দিদি এর 2 দিন পরে হাসপাতালে যায়। সেদিনও দিদির নাইটে ডিউটি ছিল। দিদি যখন ডিউটি কমপ্লিট করে সে তার রুমে এসেছে, তখন দিদি খেয়াল করে ও রুমের বাইরে একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে এবং দিদিকে তার নাম ধরে ডাকছে। দিদি অনেকবার চেষ্টা করে নিজেকে সামলানোর, যাতে সে দরজা না খোলে, কিন্তু বাইরে থেকে এত কাকুতি মিনতি করছিল, দিদি বাধ্য হয়ে সেই রুমের দরজা খোলে। তখন রাত্রি আনুমানিক 1টা বাজে। হাসপাতালের মতো জায়গা। দিদি দরজা খুলে দেখে একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। দিদি তাকে বলে যে কি হয়েছে। সে বলে তার স্বামী নাকি খুবই অসুস্থ, তাকে যেতে হবে। আমার দিদি বলে যে আমি এখন যেতে পারছি না, আমি ডাক্তারবাবুকে পাঠিয়ে দিচ্ছি। সেই মহিলা তখন বলে যে আপনি প্লিজ চলুন, নাহলে আমার স্বামী মারা যাবে।
তখন আমার দিদি বাধ্য হয়ে সে মহিলার সাথে সেই রুমে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই মহিলা যখন সেই রুমে নিয়ে যায়, রুমটা ছিল মর্গের রুম। দিদি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ঢুকে দেখে যে দুটো লাশ পাশাপাশি রাখা আছে। দিদি যখন মুখের থেকে কাপড়টা সরায়, একটি হচ্ছে একটা পুরুষের লাশ, তার একদিকটা পুরো পুড়ে গেছে, এবং দ্বিতীয় লাশটি যখন ওপর থেকে কাপড়টা সরায়, দিদি তখন চমকে যায়। এটা তো সেই মহিলার লাশ যে একটু আগে দিদিকে ডেকে নিয়ে আসে। এটা দেখার পর দিদি সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। পরের দিন যখন দিদির জ্ঞান ফেরে তখন দেখে যে সে বাড়িতে আছে। এরপরে অনেক দিন দিদি ডিউটি অফ রাখে, তারপরে দিদি নাইট ডিউটি থেকে ডেতে শিফট হয়ে যায়। এটাই ছিল ঘটনা। আজকের দুটি ঘটনাই কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং আরও একবার শেষবারের মতো বলছি, যারা তিনটি ঘটনাই শুনেছো অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে কিন্তু ঘটনা রিচ অনেকটাই কমে যায়। আমি তাই সব সময় তোমাদের কাছে রিকোয়েস্ট করি, তোমরা ঘটনা শোনার শেষে প্লিজ লাইক আর কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কেমন লাগছে ঘটনা, কারণ তোমরা যদি তোমাদের মতামত না জানাও তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব না বোঝা যে তোমাদের ঘটনা কেমন লাগছে। তাই আমি সবসময় তোমাদেরকে কিন্তু এই রিকোয়েস্টটা করি। এবং বলে রাখি, তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি ইমেল আইডি দেওয়া আছে, galpokathaofficialstory@gmail.com। তোমরা সেখানে আমাকে ঘটনা পাঠাতে পারো, অথবা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘটনা পাঠাতে পারো। আমি হোয়াটসঅ্যাপের নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা সেখানেও ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। অনেক ধন্যবাদ আজকের তিনটি ঘটনায় শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।